রাইসি ক্ষমতা আসার পরে আমরা দেখেছি যে পোশাক নীতি নিয়ে যে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু বেশ নির্মমভাবে দমন করা হয়েছে। এই যে সম্ভবত যে মাশা আমিনের মৃত্যুকে নিয়ে এবং তার যে হিজাব নীতি এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। তো এখন এই সময় যে সবাই যে এই কট্টরপন্থা তা তো না, কিছু তো বিরোধিতা আছে সেখানে, এবং এই যে এই আন্দোলন মানুষের মানে স্বাধীন যে চিন্তাভাবনা সেটাকে মাথাচাড়া দিয়ে উঠতে পারে কিনা। একটা জিনিস দেখেন, এটা একটা খুব থিওলজি বেসড একটা দেশ এখন, কিন্তু ইরান ঐতিহাসিকভাবে এরকম ছিল না। এগুলো আসলে আমরা খুব সংক্ষিপ্ত আলোচনা হয়তো আনতে পারি না। যেমন ধরুন তাদের এখনও প্রধান উৎসব নওরোজ, তার মানে এখনও তারা সে আদি প্রি ইসলামিক যুগের যে উৎসব সেটাকে কিন্তু এখনও তারা টিকিয়ে রেখেছে। এবং আপনি যদি আরও অনেক অনুষঙ্গ দেখেন তাদের যে অনুশীলনগুলো ঐতিহাসিক, আপনি জানেন যে ফেরদৌসি শাহনামা লেখাই হচ্ছে বিদ্রোহ করে যে আরবদের সব কিছু ভালো, কিন্তু ভাষাকে কেন সে প্রভাবিত করছে, আমার যে আদি ভাষা পার্সিয়ান যে ভাষা ছিল, এরকম অনেক উদাহরণ আপনি টানতে পারবেন। তো এরা অত্যন্ত জাতীয়তাবাদী একটা দেশ, এবং এই জাতীয়তাবাদ সেটা আগের রাজতন্ত্র হোক আর এখনকার ধর্মতন্ত্র ভিত্তিক হোক, তাকে যুথবদ্ধ রাখে। আপনি যে কোনো এরকম সংকটকালে বরং লিবারেল অ্যাপ্রোচে যায় না, যার সম্ভাবনাটা কম। এমনিতেই সে খুব কঠোর অবস্থানে ছিল অনেকগুলো কারণে, আগে বলছে তার অনেকগুলো প্রক্সি ওয়ার ফ্রন্ট রয়েছে, তার ইসরায়েলের সঙ্গে এটা রয়েছে। মনে রাখতে হবে যে গত 3 দশকে যারা স্যাংশন নিয়ে কাজ করেন তারা জানেন যে পৃথিবীর এমন কোনো রীতির স্যাংশন নেই যেটা তার উপর আরোপ করা হয়নি। সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক বেশি রকমের স্যাংশন তার উপর আরোপিত আছে, তার মধ্যেও কিন্তু সে টিকে আছে, এবং এই টিকে থাকাও কিন্তু একটা কঠোর অবস্থা অনেক সময় জন্ম দেয়। সে তার তেল বা অন্য দিয়ে আর কতক্ষণ, তার আগের একটা বেস ছিল ইন্ডাস্ট্রিয়াল, আর কিছু অসমর্থিত আছে ব্যবসা বাণিজ্য, এটা দিয়ে সে চলছে। আবার ওপেনও আছে, যেমন ভারতের সঙ্গে তার গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে কিছুদিন আগে, যেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নাখোশ। ভারতের সঙ্গে কিন্তু তার একটা দীর্ঘ সম্পর্ক, সেটাও কিন্তু একটা ইন্টারসিভিলাইজেশন, একটা কন্ট্যাক্ট। তো এরকম পরিস্থিতিতে ধরেন রাইসির থাকতে পারে, রাইসির বিদ্রোহী না হোক, প্রত্যাশী কিংবা তার সঙ্গে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী ভেতরে থাকতেই পারে, কিন্তু আমাদের ৭৯-এর পর থেকে অভিজ্ঞতা বলে যে রাফসানজানি খাতামে বিভিন্ন সময় একটু মুখি দিয়েছে মাঝে মধ্যে যে একটু বোধহয় উদার হবে, কিন্তু যে কাঠামো, এই কাঠামো এর থেকে বেশি উদার হওয়া সম্ভব না। এবং এই ক্ষেত্রে যেখানে ইসরায়েলের সঙ্গে তার টেনশন আছে, মধ্যপ্রাচ্যে লেবাননের সঙ্গেও কিন্তু অলরেডি অন্য একটা টেনশন, কারণ আপনি জানেন যে হিজবুল্লাহদেরকে যে সমর্থন দেয় সেটি ইসরায়েলের সরকার, ওই লেবাননের সরকার থাকা না থাকা সমান হয়ে যায়, তারাই দেশ চালায় এক ধরনের পরোক্ষভাবে, এটা তো তার জন্য স্বস্তিকর না। তো সব কিছু মিলে তার কিন্তু অন্য চাপ আছে, তার অন্যান্য অর্থনৈতিক বিষয় তো আছে, একটু মাঝে যেটা উনিও বলছেন একটু মনে হচ্ছিল গুছিয়ে উঠছে, আবার সে চাপের মধ্যে পড়েছে। অতএব আমি দেখি না যে অন্তত নিকট অতীতে তার খুব উন্মুক্ত হবার, বা আমরা যেভাবে বলছি একেবারে মত প্রকাশ অন্যরকম একটা লিবারেল অ্যাপ্রোচ, সেটাতে সে যাবে না, বরং এই মৃত্যু তাকে আরও কনজারভেটিভ অ্যাপ্রোচের দিকে নিয়ে যাবে। আর তার শাসনতান্ত্রিক সংকট সে তৈরি হতে দেবে না কোনো অবস্থাতে। ওটা দেখবেন ঠিকই 50 দিনের মধ্যে নির্বাচন হচ্ছে, ওইটা সে একটা স্মুথ ট্রানজিশন দেবে। বরং আমরা যেটা দেখছি, যেটা উনি বললেন যে আলী খামেনি এখন যেহেতু ইনাকে এক ধরনের মনে করা হচ্ছিল উত্তরাধিকার হিসেবে রাখবেন, সেইটার বদলে তার ছেলে যিনিও, শোনা যায় না, আমরা তো এগুলো আসলে ওইভাবে বলা খুব কঠিন বাইরে থেকে, বা আরও অন্য কোনো বিষয় সেখানে আছে কিনা। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই রাইসির সময় নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রায় অস্ত্র তৈরির একটা পর্যায়ে আমরা শুনেছিলাম, সেটাও কিন্তু একটা বড় ঘটনা তার সময়। এবং জেনারেল সোলাইমানিকে হত্যা করা এবং এই যে টার্গেটেড কিলিং, তারপরে ওর কনসুলেটের যে আক্রমণ, সেগুলো কিন্তু অনেকভাবে তাকে সামলাতে হচ্ছে। তো আপনি যদি সবগুলো বিবেচনায় নেয়, ইসরায়েলের সঙ্গে তার টেনশন, অন্যান্য প্রক্সি ফ্রন্টগুলো, তার এখনকার স্যাংশন, এই দুর্ঘটনা এবং এই যে হত্যাকাণ্ডগুলো ইসরায়েল করে, সব কিছু মিলে, এবং তার আভ্যন্তরীণ যেটা আমরা তিনজনই বলার চেষ্টা করছি, তার আমার মনে হয় না কোনো ধরনের সম্ভাবনা আছে যে খুব একটা উদার হওয়া বা উন্মুক্ত, বরং সে যেটা ছিল ওই স্ট্যাটাস কোটাই থেকে যাওয়ার একটা বড়। আর উনি যেটা বলছেন, একটা তো আবেগ, একজন ব্যক্তির পেছনে যাই থাকুক না কেন, ধরুন যারা ওই 87 বা 88 ওই সময়কার ওই পরিস্থিতির শিকার, তাদের আবেগ বা ব্যাখ্যার সঙ্গে তো আপনি মেলাতে পারবেন না। আর এখন যেটা হচ্ছে, একজন রাষ্ট্রপতি, তার সঙ্গে আরও অনেকে মারা গেছেন, তারাও গুরুত্বপূর্ণ পদে ছিলেন সেখানে, জায়গাগুলো খুব ঐতিহাসিক। তাবরিজ, যারা ইতিহাসের শিক্ষার্থী হচ্ছে জানেন, দেওয়ানির শামসের তাবরিজ পৃথিবীর বহু দেশের মানুষকে আলোড়িত করে। তো এগুলোর একটা ঐতিহাসিক মূল্য, এখনকার আবেগ, এবং তারা যে ইসলামের যে ডেনোমিনেটরে তারা বিলং করেন, তাদের এক ধরনের শোক, এবং এটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে, সেটা কারবালার সময় থেকে। এইগুলো আপনি কূটনৈতিক পরিভাষা এবং এই পরিমণ্ডলে আলোচনা করে বোঝাতে পারবেন। এটাকে আপনাকে একটা জাতির সামগ্রিক মনস্তত্ত্ব দিয়ে দেখবার চেষ্টা করতে হবে। সুতরাং একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা আরও আমি মনে করি যে তার এই কনজারভেটিভ অ্যাপ্রোচকে আরও